স্বাধীনতার ৪৫ বছরও সব স্তরে পৌঁছে দেওয়া যায়নি সামাজিক সুরক্ষা কার্যক্রম। অনিয়ম দূর করে নাগরিকদের সামাজিক নিরাপত্তার আওতায় আনার তাগিদ বিশ্লেষকদের। জরুরি বরাদ্দের পুরো সুবিধা পাচ্ছে না নাগরিকরা, অভিযোগ রাজধানীবাসী ও জনপ্রতিনিধিদের। অর্থবরাদ্দ বাড়ানো হয়েছে, দাবি সিটি কর্পোরেশনের। সরকারের কঠোর নজরদারিতে খাদ্যবান্ধব কর্মসূচির কাঠ ফিরে পেল গাইবান্ধার প্রকৃত দুস্থরা। সব মহলে স্বস্তি, আগামীতে আরও সতর্ক হবে খাদ্য বিভাগ। এবং রাজধানীর বাজারে সাভারে উৎপাদিত শীতকালীন সবজির চাহিদা থাকলেও কৃষকরা বঞ্চিত হচ্ছেন ন্যায্য মূল্য থেকে। বাজার মনিটরিং এর আশ্বাস কৃষি বিভাগের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরে অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে সবার বাণিজ্যে। আর আপনার সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। অর্থনীতির নানা সূচকে একটু একটু করে এগিয়ে স্বাধীনতার ৪৫ বছরে বাংলাদেশ পেয়েছে নিম্ন মধ্যমায়ের দেশের স্বীকৃতি। প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে নানা সুরক্ষা কার্যক্রম থাকলেও তা ঘুরপাক খাচ্ছে গতানুগতিকতার মধ্যেই। তাই বেকার ভাতা, সব স্তরে পেনশন বা বিনামূল্যে স্বাস্থ্যসেবার রাষ্ট্রীয় নিশ্চয়তা পাওয়ার মতো কল্যাণ রাষ্ট্রের ধারণা থেকে আছে অনেক দূরে। বিশ্লেষকরা বলছেন, সব স্তরের মানুষের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে এখনই নিতে হবে দূরদর্শী পদক্ষেপ। সাজিদ রাজুর রিপোর্ট। নারায়ণগঞ্জের রূপপুর উপজেলার অশীতিপর বৃদ্ধ আব্দুস সালাম নিঃসন্তানে প্রবীণের রাত কাটে অন্যের বাড়িতে। সরকারি বয়স্ক ভাতায় প্রয়োজন মেটে না, তাই জীবনের শেষ বেলায়ও এমন খাটুনি। বাড়ি যাবো, বাড়ি চাই হেরা আছে। আপনার ছেলে মেয়ে? আরে না, যাদের ঘর আছে, সন্তান আছে, তাদেরও জীবিকার তাগিদে বের হতে হয় বাধ্য হয়ে। সরকারি ভাতার অপ্রতুলতা সহ জানালেন নানা অনিয়ম, দুর্নীতির কথা। তাই শেষ জীবনে অন্ন, বস্ত্র, চিকিৎসার জন্য নির্ভরতা সন্তানদের উপরই। আজকাল ঘুষের দাম না জানেন না, ঘুষ খায় আরেক অনেক দিয়ে ফেলায়। আগে পরিশ্রম করেছি, অনেকদিন না করি তো বয়ে ভাতাম না। দেশ মধ্যমায়ের স্বীকৃতি পেলেও শহুরে মধ্যবিত্ত চাকুরিদের নিরাপত্তা কতটুকু? দেখা যাচ্ছে আজকে আমার চাকরিটা চলে গেল, তখন আমি কিভাবে কি করব? দেখা যাচ্ছে আমার যদি ব্যাকগ্রাউন্ড ভালো থাকে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, হয়তো বা আমি টুডে টুমোর একটা কিছু করতে পারবো, কিন্তু যার ব্যাকগ্রাউন্ড ভালো না থাকবে সে কি করবে? ঘর থেকে যখন বের হই, যে আজকে আমার চিন্তা থাকে, হ্যাঁ আমার আজকে ঘরে কি কি প্রয়োজন মেটাতে হবে, মাস শেষে আমার এই বেতন দিয়ে হচ্ছে কিনা। নিম্ন আয়ের মানুষের জন্য চলছে 10 টাকা কেজি দরে চাল বিতরণ কার্যক্রম। 32 লাখ বয়স্ক এবং 11.5 লাখ বিধবা নারীর ভাতা বাবদ প্রায় 700 কোটি টাকার প্রকল্প। প্রান্তিক মানুষদের সাহায্যার্থে আছে নানা কর্মসূচি। এরই মধ্যে জাতিসংঘ ঘোষিত এমডিজির লক্ষ্য পূরণের পর এবার যাত্রা শুরু হয়েছে এইচডিজির পথে। তাই বিশ্লেষকরা বলছেন, এবার সময় হয়েছে সব নাগরিকের জন্য টেকসই সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার। যারা কর্মক্ষম তার ইনকাম থেকে সরকারের উচিত পেনশন ফান্ডে নিয়ে আসা। কারণ এই লোকটা যখন বয়স্ক হবে, যখন 50 বছর হবে, যেহেতু তার 80 বছর পর্যন্ত অ্যাভারেজ আয়ু, 30 বছর সে কিভাবে খাবে? আমরা সেদিকে যদি চিন্তা না করি, হঠাৎ করে ইকোনমি মুখ থুবড়ে পড়ে যাবে। জিডিপির মাত্র 1.45% মতো সামাজিক নিরাপত্তার জন্য ব্যয় করছে। আপনি দেখবেন যে অন্যান্য মধ্যমায়ের দেশগুলো কিন্তু এটা 4 থেকে 6%। রাজস্ব জিডিপির অনুপাত যদি আমরা বাড়াতে না পারি, তাহলে এই ধরনের খাতে ব্যয় করার কথা বলি, সেটা আমরা করতে পারবো না। দেশের অর্থনীতি এগিয়ে চলেছে দ্রুত গতিতে। বেসরকারি খাতের ব্যাপক বিস্তার মধ্যমায়ের দেশের স্বীকৃতি পেতে রেখেছে সহায়ক ভূমিকা। এমন অবস্থায় অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, সরকারি চাকরিজীবীদের পাশাপাশি দেশের সব নাগরিকের জন্য একটি নির্দিষ্ট বয়সের পর জাতীয় পেনশন ব্যবস্থা গড়ে তুলতে পারলে নিশ্চিত হবে সামাজিক নিরাপত্তা, আর দেশ এগিয়ে যাবে একটি সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী রাষ্ট্রের দিকে। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। সিটি কর্পোরেশনের জরুরি বরাদ্দের পুরোপুরি সুবিধা পাচ্ছে না নাগরিকরা, এমন অভিযোগ রাজধানীবাসী ও জনপ্রতিনিধিদের। তাদের দাবি, 7-8টি ওয়ার্ড মিলিয়ে মাত্র একজন টার্ম ঠিকাদার নিয়োগ করায় রাস্তা, ড্রেন ও গলিপথের সংস্কার কাজ যথাসময়ে করা সম্ভব হয় না। সিটি কর্পোরেশন বলছে, আইন পরিবর্তনের বিষয়টি সময় সাপেক্ষ হওয়ায় আপাতত ঠিকাদার সংখ্যা ও অর্থ বরাদ্দ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। মিজানুর রহমান খবির রিপোর্ট। ঢাকা
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 36টি ও দক্ষিণের 57টি ওয়ার্ডে বড় বড় উন্নয়ন ও নির্মাণ কাজের পাশাপাশি প্রায় সারা বছরই প্রয়োজন হয় ছোটখাটো মেরামত বা সংস্কার কাজ। রাজধানীবাসীর অভিযোগ, দেবে যাওয়া মূল সড়ক, গলিপথ, বাসাবাড়ির সামনের রাস্তা, ম্যানহোলের ঢাকনা কিংবা ভাঙাচোরা ফুটপাত দীর্ঘদিনেও মেরামত হয় না। পুরো রাস্তাটা ব্যবহার করা যায় না, এই রাস্তাটা খুব ভাঙাচোরা। বাচ্চা নিয়ে আমরা আসা যাওয়া করি, এইসব ফুটপাত তো অবস্থা খুবই খারাপ। আমরা তো দাবি করি যে আমাদের এখানে যারা সিটি কর্পোরেশন আন্ডারে আছে তারাই কাজটা করবে। অলওয়েজ বাচ্চারা যাচ্ছে, গার্জিয়ানরা যাচ্ছে, তো আসলে এখানে একটা অ্যাক্সিডেন্ট হওয়াটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। এসব কাজে নিয়োজিত টার্ন ঠিকাদারদের নিয়ন্ত্রণ ও পরিচালনা করে নগর ভবনের প্রকৌশল বিভাগ। কাউন্সিলরদের কাছে কোনো জবাবদিহি কিংবা বাধ্যবাধকতা না থাকায় জরুরি প্রয়োজনে জনগণের দুর্ভোগ নিরসনে কাজ করতে পারছেন না, এমন দাবি জনপ্রতিনিধিদের। এক্ষেত্রে অর্থ ব্যয়ে অনিয়মের আশঙ্কাও করছেন তারা। আমাদের প্যাডে একটা ডিউরিটা দেওয়া সাথে 7 ডেজের মধ্যে সে কাজটা করে দিবে। অলরেডি আমি 3-4 বার দিয়েছি, সেখানে 1 মাস লেগে গেছে। তো এই যখন নাকি এরপর প্রতিকার পাচ্ছি না, এরপর থেকে আমিও ডিউরেটার দিই না। যেই উদ্দেশ্যে টিসিটা করা হয়েছে ওই উদ্দেশ্যে সাকসেসফুলি করতে চাই, তাহলে আইন চেঞ্জ করতে হবে। মেয়র সাহেব যদি আমাদেরকে একটু পাওয়ার দিত বা আমাদেরকে যদি বলতো যে হ্যাঁ এটা কমিশনারের মাধ্যমে বা কমিশনার যেভাবে বলবে সেভাবে কাজটা করা। আইন পরিবর্তন ও অর্থ বরাদ্দের সীমাবদ্ধতা এবং ঠিকাদারদের কাজ ফাঁকির বিষয়টি স্বীকার করেন নগর কর্তৃপক্ষ। তবে সমন্বিতভাবে কাজ করার উপরই গুরুত্ব দিচ্ছে সিটি কর্পোরেশন। কিছুটা জটিলতা হয়, আমরা এরকম সমস্যা পড়েছি, বাজেট পর্যাপ্ত নয়, আর মানুষেরও প্রত্যাশা অনেক বেশি। যদি কখনো প্রস্তাব সরকারিভাবে সিদ্ধান্ত হয় যে কাউন্সিলর সাহেবরা করবেন, প্রবলেম নাই, হতে পারে সেটা। অনেক জনপ্রতিনিধি মনে করেন ওয়ার্ড ভিত্তিক উন্নয়ন বৈষম্য দূর করতে তাৎক্ষণিক বরাদ্দের কার্যকর ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে চলছে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠক। সকাল 10টায় শুরু হয় এই বৈঠক। এতে যোগ দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী সহ মন্ত্রিসভার সদস্যরা। বৈঠকের পর মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের ব্রিফিং করার কথা রয়েছে। শিল্পে কর্মপরিবেশ ও প্রশিক্ষণ নিশ্চিত করতে উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষা ও দক্ষতার সমন্বয়ে জাতীয় সক্ষমতা অর্জন করতে হবে বলেও বলেন তিনি। গতকাল রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে দক্ষতা, নিয়োগ যোগ্যতা ও শোভন কাজ শীর্ষক সম্মেলনে প্রধানমন্ত্রী একথা বলেন। এ সময় আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশি পণ্যের বাজার সম্প্রসারণের উপর গুরুত্ব আরোপ করেন তিনি। ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল বা বাংলাদেশ জাতীয় দক্ষতা উন্নয়ন পরিষদের আয়োজনে দক্ষতা, নিয়োগযোগ্যতা এবং শোভন কাজ শীর্ষক ঢাকা সম্মেলন শুরু হলো। রোববার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 3 দিন ব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনের উদ্বোধনী পর্বে শ্রমিক স্বার্থ উন্নয়নে বৈশ্বিক চ্যালেঞ্জ নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা মতামত তুলে ধরেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সক্ষমতা অর্জনে শ্রমিকদের দক্ষতা ও প্রশিক্ষণ বাড়াতে শিল্প উদ্যোক্তাদের আহ্বান জানান। শিল্পপতিদের স্ব কারখানায় কর্মপরিবেশ উন্নয়ন, শ্রম অধিকার নিশ্চিতকরণ, পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণ, অধিক সংখ্যক নারী ও প্রতিবন্ধী শ্রমিক নিয়োগ সহ শ্রমিকদের জন্য কল্যাণমূলক ব্যবস্থা জোরদার করবার আহ্বান জানাচ্ছি। তিনি বলেন, নতুন কর্মপরিবেশ সৃষ্টি এবং অবকাঠামো উন্নয়নে প্রচুর অর্থের প্রয়োজন। তাই সরকার মানব সম্পদ উন্নয়ন তহবিল গঠনের পদক্ষেপ নিয়েছে। এ সময় আন্তর্জাতিকভাবে পণ্যের বাজার সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। আমাদের রপ্তানি আয় বৃদ্ধি পেলেও তা মূলত তৈরি পোশাক ও সীমিত সংখ্যক বৈদেশিক বাজারের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। আমাদের ভবিষ্যৎ অর্থনীতি এবং কর্মসংস্থানের জন্য আমাদের পণ্যের বৈচিত্র্য ও পণ্যের বাজার সম্প্রসারণ একান্তভাবে প্রয়োজন। এছাড়া ভবিষ্যতে বাংলাদেশে শিল্পের প্রসার ও মানসম্মত কর্মপরিবেশ সৃষ্টিতে উন্নয়ন সহযোগীরা বাংলাদেশের পাশেই থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ও সমান কর্মপরিবেশ সৃষ্টিতে তাদের সহযোগিতা অব্যাহত রাখবেন। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের খবর। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে জমে উঠেছে প্রচারণা। সকাল থেকেই ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এই মুহূর্তে নারায়ণগঞ্জের
মাসদাইর এলাকায় গণসংযোগ করছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। সেখানে আছেন রিপোর্টার তাফসির বাবু এবং বঙ্গবন্ধু রোড এলাকায় গণসংযোগ করছেন বিএনপির মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন খান। সেখানে আছেন রিপোর্টার রাশেদ লিমন। নির্বাচনী প্রচারণার খবর জানতে প্রথমে যাচ্ছি তাফসির বাবুর কাছে। বাবু, যে আজকে সেলিনা হায়াৎ আইভী তিনি 12 নম্বর ওয়ার্ডে প্রচারণা শুরু করেছিলেন এবং এখন তিনি 13 নম্বর ওয়ার্ডে প্রচারণা চালাচ্ছেন। আমরা দেখেছি যে মাসদাইর, ইসদাইর, জামতলা সহ বিভিন্ন এলাকায় তিনি প্রচারণা চালিয়েছেন এবং একটি ব্যাপার হচ্ছে যে এই যে এলাকাটি এটি আসলে পুরনো পৌরসভা, যেটি আসলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন হওয়ার আগে এটি ছিল পৌরসভা এলাকা এবং এই এলাকায় সেলিনা হায়াৎ আইভী দীর্ঘদিন পৌরসভার চেয়ারম্যান হিসেবে কাজ করেছেন। তো সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে এই এলাকার রাস্তাঘাট সবগুলোই আসলে একেবারে ভালো অবস্থায় রয়েছে, ভাঙাচোরা নেই। তো এই বিষয়টি তিনি কাজে লাগাচ্ছেন। এখানে আসলে তার নতুন করে প্রচারণা চালানোর কিছুই নেই, কিন্তু তারপরও তিনি আসলে বাড়ি বাড়ি যাচ্ছেন এবং তার অতীত কর্মকাণ্ডগুলো উল্লেখ করে তিনি বলছেন যে এই শহরের বাইরে অর্থাৎ পুরাতন পৌরসভার বাইরে যেসব এলাকা রয়েছে সেই সব এলাকায় নানা রকম কার্যক্রম করার দরকার এবং এই এলাকাতেও কিছু কাজ তিনি করবেন, খেলার মাঠ এবং পরিবেশ উন্নয়নে। এই বিষয়গুলো বলে তিনি আবারও ভোট চাচ্ছেন। আর আপনাকে যদি বলি যে গত 7 দিনে তিনি 6টি ওয়ার্ডে গিয়েছেন এবং আজকে এখনো পর্যন্ত 2টি ওয়ার্ডে তিনি গিয়ে এলাকাগুলোতে প্রচারণা চালাচ্ছেন এবং এইসব প্রচারণায় সাংবাদিকদের সঙ্গে কিংবা তার যেসব পথসভায় তিনি কথাবার্তা বলছেন সেগুলোতে কিন্তু ঘুরে ফিরে প্রচারণার বিষয়গুলো আসছে এবং তার প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থী যিনি সাখাওয়াত হোসেন তার কথাবার্তাও আসছে এবং সেক্ষেত্রে তিনি আমাদেরকে যেটি বলছেন যে তিনি আসলে তার প্রতিদ্বন্দ্বী কে বা প্রতিদ্বন্দ্বীরা কি বলছেন সেই বিষয়ে মনোনিবেশ করতে চান না। তিনি আসলে তার নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকতে চান। তিনি নিজে কি করবেন এলাকাবাসীর জন্য, ভোটারদের উন্নয়নে, সেই বিষয়গুলো নিয়ে তিনি কাজ করতে যান এবং এক্ষেত্রে আমরা দেখেছি যে আজকে সারাদিনই এখনো পর্যন্ত গত 2-2.5 ঘন্টায় তিনি যেসব এলাকায় গিয়েছেন বারবার তিনি এই কথাগুলোই বলেছেন এবং যেসব এলাকায় কি কি সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো তিনি আবারও শোনার চেষ্টা করেছেন এবং আজকে বিকেলবেলাও তিনি প্রচারণায় বের হবেন, নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় তিনি প্রচারণা চালাবেন এবং এভাবে প্রতিদিনই প্রচারণাগুলোর মধ্যে তার এবারের মূল যে ফোকাস, যেটি তিনি বারবারই বলেছেন যে নারীর ক্ষমতায়ন এবং নগরীর সবুজায়ন আর পরিবেশের উন্নয়ন, এই 3টি বিষয়ে তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন এবং এই নারায়ণগঞ্জে যেসব খাল রয়েছে কিংবা নালা রয়েছে এবং নদী রয়েছে সেগুলোর জন্য পরিবেশ উন্নয়ন হয় সেই বিষয়গুলো নিয়ে তিনি কাজ করবেন এবং এমনটি তিনি আমাদেরকে বারবার প্রচারণায় জানিয়েছেন এবং ভোটারদেরকেও জানাচ্ছেন। তো আমরা এখন চলে যাব বঙ্গবন্ধু রোড এলাকায়, সেখানে রয়েছেন সহকর্মী রাশেদ লিমন, তার কাছে। ছিলেন যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর প্রচারণার খবর। ঠিক অপরদিকে কিন্তু বিএনপি প্রার্থী তিনিও কিন্তু সকাল থেকেই প্রচারণায় নেমেছেন এবং সকালে তিনি এই নগরীর বঙ্গবন্ধু রোডে যে পার্টি অফিসের ঠিক উল্টো পাশে বেশ কয়েকটি এলাকা যেমন ফলপট্টি এবং নগরীর যে আরো 2-1টি এলাকায় তিনি প্রচারণা চালিয়ে কিন্তু পরবর্তীতে পার্টি অফিসে বেশ কিছুক্ষণ ছিলেন, কারণ কেন্দ্রীয় বেশ কয়েকজন নেতা এসেছিলেন এবং তাদের নিয়ে কিন্তু তিনি কিছুক্ষণ আগে 1 নম্বর ওয়ার্ড সিদ্ধিরগঞ্জের দিকে রওনা হয়েছেন তার প্রচারণার জন্য এবং সঙ্গে কিন্তু আজকে কিন্তু দেখা গেছে যে বিএনপির এই প্রচারণায় কিন্তু লোক সমাগম একটু গত কয়েকদিনের চেয়ে একটু বেশি মনে হচ্ছে। এর কারণ হচ্ছে যেটি বলছিলাম যে কেন্দ্রীয় বেশ কয়েকজন নেতাকর্মী আসার কারণে, তৃণমূল নেতারা আসলে কেন্দ্রীয় নেতারা আসার কারণে আর একটু বেশি উজ্জীবিত হয়ে এই প্রচারণায় নেমেছেন। পাশাপাশি উনি কিন্তু সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন বা ভোটারদের সঙ্গে উনি যখন কথা বলেন উনি কিন্তু বেশ কিছু প্রতিশ্রুতি দিয়ে থাকেন যেগুলোর মধ্যে আসলে এলাকার উন্নয়নের পাশাপাশি যেমন সবুজ নগরায়ন, শীতলক্ষা দূষণমুক্ত, শীতলক্ষা দখলমুক্ত, সন্ত্রাস দমন, এই বিষয়গুলোকে মাথায় রেখে তিনি তার প্রচারণা চালাচ্ছেন। পাশাপাশি তার যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন আসলে যে আওয়ামী লীগের সেলিনা হায়াৎ আইভী, তিনি তারও কিছু আসলে সমালোচনা করেছেন, যেমনটি তিনি আসলে যেমন বলেছেন যে তিনি এই কয়েক বছরে তিনি যে কাজ করেছেন সেটি নারায়ণগঞ্জের মানুষের জন্য পর্যাপ্ত নয় বলে সাখাওয়াত হোসেন মনে করেন এবং তিনি নির্বাচিত হলে এই কাজকে আরো বেশি বেগবান করবেন এবং এই কাজকে
নারায়ণগঞ্জ বাসীর জন্য একটি যেটি বলেছেন যে বাসযোগ্য দূষণমুক্ত একটি সবুজ নগরী, এবং পাশাপাশি যেটি আমরা দেখেছি যে শীতলক্ষার উপরে ব্রিজ বা ওভারব্রিজ, ফুট ওভারব্রিজ, এই ধরনের প্রতিশ্রুতি নিয়ে তিনি আসলে এই ভোটারদের দ্বারা দ্বারা হাজির হচ্ছেন। এবং আইন শৃঙ্খলার বিষয়টা যদি বলি, তিনি কিন্তু বলছেন বরাবরই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত স্থিতিশীল আছে। এই অবস্থা চলতে থাকলে হয়তো বা 22 ডিসেম্বরের মধ্যে একটা সুষ্ঠু নির্বাচন হবে। পাশাপাশি তিনি কিন্তু আসলে নির্বাচনের 7 দিন আগে সেনা মোতায়েনের বিষয়টি বরাবরই বলে আসছেন। তো এই ছিল এখনকার মতো আমার কাছ থেকে সব শেষ। দর্শক, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন রিপোর্টার রাশেদ লিমন এবং তাফসির বাবু। 2021 সালের মধ্যে দেশে মূল্য সংযোজন কর ভ্যাট প্রদানকারী বাণিজ্যিক প্রতিষ্ঠানের সংখ্যা 5 লাখে উন্নীত করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। গতকাল জাতীয় ভ্যাট সপ্তাহ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মন্ত্রী এই কথা বলেন। বর্তমানে দেশে 50,000 বাণিজ্যিক প্রতিষ্ঠান ভ্যাট দেয় বলেও জানান তিনি। এ সময় ভ্যাট আদায় নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে চলমান মতবিরোধের সমাধানে আশা প্রকাশ করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। গত বছর রাষ্ট্রীয় কোষাগারে সর্বোচ্চ ভ্যাট দেয়ায় জাতীয় পর্যায়ে 3 ক্যাটাগরিতে 9টি প্রতিষ্ঠানকে সম্মাননা দেয় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। প্যাকেজ ব্যান্ডেরা কথা উঠেছিল, আমি মনে করি যে এগুলি সমাধানের পথে এটা শেষ হয়ে যাবে। খুব একটা বেশি যে প্যাকেজ ব্যান্ড দেয় তা কিন্তু না, কিন্তু আলোচনায় মনে হয় যে একটা বিরাট কিছু। সুতরাং এইটাকে একটা আপনারা সমাধান করবেন বলে আমি আশা করি। 80 লাখ প্রতিষ্ঠানের মধ্যে 50,000 মাত্র আছে নিবন্ধিত। আমাদের টার্গেট হওয়া উচিত 2021 সালে আমরা চাই ভ্যাট অন্তত 5 লাখ প্রতিষ্ঠানের কাছ থেকে আমরা ভ্যাট চাই। এটি হবে আজকে আমাদের লক্ষ্যমাত্রা। প্রচলিত ইটভাটার কারণে একদিকে যেমন মাটির উর্বরতা নষ্ট হচ্ছে, অন্যদিকে দূষিত হচ্ছে পরিবেশ। বর্তমানে 7 থেকে 8,000 চিমনি নির্ভর ইটভাটা দেশের সামগ্রিক বায়ু দূষণের প্রায় 37% জন্য দায়ী। গতকাল রাজধানী একটি হোটেলে গ্রিন ব্রিক্স কনভেনশন 2016 উদ্বোধনী অনুষ্ঠানে এমন পর্যবেক্ষণ তুলে ধরেন বক্তারা। এ অবস্থায় পরিবেশের সুরক্ষায় ইট ভাটায় পরিবেশ বান্ধব টানেল কিলস প্রযুক্তি ব্যবহারের নিশ্চয়তার উপর গুরুত্ব আরোপ করেন তারা। এ সময় প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত পরিবেশ বান্ধব ইট উৎপাদনে আগ্রহীদের ট্যাক্স অ্যাডভান্টেজ দেওয়ারও কথা জানান। হলোব্রিক্সের বিরুদ্ধে বলা হতো যে এটা অনেক এক্সপেন্সিভ। বর্তমানে কিন্তু এটা ঠিক না। যথেষ্ট রিসার্চ হওয়ার ফলে যে হলোব্রিক্স প্রাইস অফ হলোব্রিক্স নাও ইজ অলমোস্ট কম্পেয়ারেবল উইথ দি প্রাইস অফ ব্রিক্স। আমরা হলোব্রিক্সের কোনো ধরনের কি করি না, কোনো প্রেফারেন্স দেই না। অবশ্যই আমি ট্যাক্সেশন রুলে কিন্তু তার প্রেফারেন্সের ব্যবস্থা করে রেখেছি, কিন্তু এই সুযোগটা আমাদের দেশে লোকে গ্রহণ করছে না। হোলি আর্টিজানে জঙ্গি হামলার পর বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট জাপানি নাগরিকদের চলাচলের উপর দেওয়া সব ধরনের বিধিনিষেধ ও নিরাপত্তা সতর্কতা জাপান সরকার তুলে নিয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। জাপান সফর শেষে দেশে ফিরে গতকাল সচিবালয়ে সাংবাদিকদের অর্থমন্ত্রী একথা জানান। বিনিয়োগ প্রকল্পসমূহ এগিয়ে নিতে এখন আর কোনো বাধা নেই বলেও জানান অর্থমন্ত্রী। Japan did one thing. Publicly, their position has been never wavering in their interest in Bangladesh. একটা ওই অ্যাডভাইসারিটা ছিল টু দেয়ার এমপ্লয়িজ যে তারা একটু সাবধানে থাকতে আসতে পারবে না। সিদ্ধান্ত নিয়েছে যে ওই অ্যাডভাইসারি বাতিল। জাপানের যে রেস্ট্রিকশন অন বাংলাদেশ ছিল ইন ডুইং বিজনেস, দ্যাট হ্যাজ বিন উইথড্রন। বাংলাদেশে মার্কেট বৃহত্তর হচ্ছে, therefore it's a wonderful destination for investment for all, and Japanese are interested in this investment. We welcome them. ফিলিস্তিনের সাথে রাজনৈতিক সম্পর্কের মতো অর্থনৈতিকভাবেও জোরদার সম্পর্ক স্থাপন করতে আগ্রহী বাংলাদেশ। গতকাল ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর রিয়াদ এন.এ. মালিকের সাথে এক সৌজন্য সাক্ষাৎ শেষে এই কথা বলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। দুদেশের মধ্যে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে মুক্ত বাণিজ্য চুক্তির বিষয়ে ফিলিস্তিনের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। ফিলিস্তিনের সাথে কিভাবে ব্যবসা সম্প্রসারণ করা যায় তার সম্ভাব্যতা নিয়ে দুদেশের ব্যবসায়ীদের মধ্যে আলোচনা অব্যাহত থাকবে বলেও জানান মন্ত্রী।
You know, I became a spokesman of government, I was Minister of Information, and I was Minister of Justice. I told the executive. রাজনৈতিকভাবে আমরা একে অপরের খুব কাছাকাছি। We are very close with each other. So far political matter is concerned, but we like to be very close also in economic side. আমাদের দেশে যারা ব্যবসায়ী প্রতিনিধি তারা এবং প্যালেস্টাইনের ব্যবসায়ী প্রতিনিধিরা তাদের সাথে একটা মিটিংয়ের ব্যবস্থা করা হবে। আমরা এখন প্যালেস্টাইন থেকে বেশ কিছু পণ্য আমরা আমদানি করি যার ডিউটি খুব কম। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী হিজ এক্সেলেন্সি দি ফরেন মিনিস্টার he was requesting us whether we can go for FTA. সহস্রাব্দের লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ বিশ্বের রোল মডেল উল্লেখ করে এক্ষেত্রে স্থানীয় সরকার ব্যবস্থা আরও বড় ভূমিকা রাখতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। গতকাল জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে সাউথ এশিয়া ও বৈশ্বিক প্রেক্ষাপটে জবাবদিহিতামূলক ও কার্যকরী স্থানীয় সরকার ব্যবস্থা বিষয়ক এক আন্তর্জাতিক সেমিনারের সমাপনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় স্থানীয় সরকার বিভাগের সচিব আব্দুল্লাহ মালেক, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ফোস উপস্থিত ছিলেন। মন্ত্রী বলেন, স্থানীয় সরকার ব্যবস্থায় বর্তমান সরকার নারীর ক্ষমতায়ন নিশ্চিত করছে। এছাড়া আয় ব্যয়ের ক্ষেত্রেও স্বচ্ছতা সৃষ্টি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। রেলপথে দেশের বিভিন্ন প্রান্তে নিরাপদ ও আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করতে সরকার এ খাতে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক। গতকাল রাজধানী কমলাপুর রেল স্টেশনে সিরাজগঞ্জ এক্সপ্রেস নামে নতুন একটি ট্রেন উদ্বোধন পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় তিনি এই কথা বলেন। প্রকল্পগুলোর মধ্যে খুলনা, ঈশ্বরদী সহ দেশের বিভিন্ন অঞ্চলে রেলপথে ডাবল রেল লাইন করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। এছাড়া বঙ্গবন্ধু সেতুর পাশে আরও একটি রেল সেতু করা হবে বলেও জানান রেলমন্ত্রী। সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, বিএনপি জামাত নাশকতা করে রেলের ক্ষতি করলেও আওয়ামী লীগ সরকার তা কাটিয়ে উঠে রেলের উন্নয়ন কাজ করে যাচ্ছে। সরকারের কঠোর অবস্থানের কারণে খাদ্য বান্ধব কর্মসূচির কাঠ ফিরে পেলেও অসহায় গরিব মানুষ। যাচাই বাছাই শেষে প্রশাসন বিত্তবানদের কাছ থেকে কার্ড ফেরত নেওয়ার পর সব মহলেই স্বস্তি ফিরে এসেছে। আর অনিয়ম ও দুর্নীতির কারণে ডিলারশিপ বাতিল সহ দোষীদের বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি ভুক্তভোগী ও সংশ্লিষ্টরা ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন। আগামীতে খাদ্য বান্ধব কর্মসূচিকে ঘিরে দুর্নীতি রুখতে সতর্ক খাদ্য বিভাগ। গাইবান্ধা থেকে আরো জানাচ্ছেন হেদায়েতুল ইসলাম বাবু, ক্যামেরায় ছিলেন ওবায়দুল ইসলাম। অসচ্ছল পরিবারগুলোর খাদ্য নিরাপত্তার কথা ভেবে এবছরের সেপ্টেম্বরে 10 টাকা কেজি দরে সরকারের চাল বিক্রির সিদ্ধান্ত সাধারণ মানুষের মধ্যে বেশ সাড়া ফেললেও তালিকা প্রণয়নে নানা অনিয়ম দুর্নীতির কারণে শুরুতেই প্রশ্নের মুখে পড়ে খাদ্য বান্ধব কর্মসূচি। গরিবের জন্য বরাদ্দের চাল চলে যায় ধনীদের ঘরে। শুধু তাই নয়, বেশ কিছু ডিলারের বিরুদ্ধে 10 টাকার চাল কালোবাজারে বিক্রির অভিযোগ ওঠে। তবে গণমাধ্যমে অনিয়মের সংবাদ প্রকাশের পর খাদ্য বিভাগ কঠোর অবস্থান নেয়। গাইবান্ধা জেলায় যাচাই বাছাই শেষে 16,431টি কার্ড বাতিল করে প্রকৃত দুস্থদের মধ্যে বন্টন করা হয়। এতে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। আমি তো প্রথম কার্ড পাইনি, পরবর্তীতে যে অন্য ধরনের দিয়েছিল সেই কার্ড দিয়ে করিয়া আমাকে পরবর্তী দিছে। তাতে গরিব মানুষের অনেক উপকার হয়েছে। 10 টাকা করে চালের কেজি পাচ্ছি, আর মনে করেন বাজারে 35-40 টাকা কেজি। এখনো কিছু কিছু কার্ড দেখা যাচ্ছে যে বড় লোকদের নামে আছে। জনপ্রতিনিধিদের পাশাপাশি সচেতন মহলও সরকারের এমন সিদ্ধান্তকে ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন। এই নিরীহ লোকগুলো সারা বছর যদি এই বছরের 12 মাসেই চাল পায় তাহলে এরা আরো বেশি উপকৃত হবে। যারা এই সমস্ত করেছিলেন তাদেরকেও স্মরণ করিয়ে দিল ভবিষ্যতে যারা তারা এই ধরনের কোনো কর্মকাণ্ড করতে না পারে। খাদ্য বিভাগ বলছে, আগামী বছর থেকে খাদ্য বান্ধব কর্মসূচি শতভাগ দুর্নীতিমুক্ত করতে এখন থেকেই কাজ শুরু হয়েছে। এই কার্ডগুলো আরো যাচাই বাছাই করব। যদি কোনো সচ্ছল ভোক্তা পাওয়া যায় তাদের কার্ড বাতিল করে আমরা পুনঃস্থাপন করব। আশা করি মার্চ মাসে যখন এই কর্মসূচি চালু হবে 100% সচ্ছলভাবে আমরা এই কাজটা করে যাব। গাইবান্ধা জেলায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় মোট ভোক্তার সংখ্যা 1,17,237 জন। অনিয়মের অভিযোগে এ পর্যন্ত 3 জন ডিলারের লাইসেন্স বাতিল এবং দায়ের করা হয় 4টি মামলা।
হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। সাভারে উৎপাদিত শীতকালীন সবজির চাহিদা রয়েছে রাজধানীর বাজারগুলোতে। প্রতিদিনই তরতাজা সবজি চাষিরা নিয়ে আসেন সাভারের স্থানীয় বাজারে। তবে কৃষকদের অভিযোগ, খুব অল্পই লাভে তাদেরকে সবজি বিক্রি করতে হচ্ছে। অন্যদিকে পাইকারি ব্যবসায়ীরা জানান নিজেদের সীমাবদ্ধতার কথা। এ অবস্থায় বাজার মনিটরিং এর আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। সাভার প্রতিনিধি মোজাফফর হোসেন জয়ের তথ্য ও মনির হোসেনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঘন কুয়াশার কাকডাকা ভোরে ঝাঁকা ভর্তি সবজি নিয়ে বিরুলিয়ার কালিয়াকৈর বাজারে আসেন চাষিরা। অল্প সময়ের মধ্যেই সরগরম হয়ে ওঠে পুরো বাজার। পাইকারি ব্যবসায়ীরা কিনে নেন তরতাজা সব সবজি। তবে কৃষকদের অভিযোগ, সবজি চাষে খরচের তুলনায় লাভ হচ্ছে খুব কম। অন্যদিকে পাইকারি ব্যবসায়ীরা বলছেন, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা ও চাঁদাবাজির কারণে অধিক দামে সবজি কেনা সম্ভব হয় না। টাকা জমা হলে ৫,০০০, এক গাঠি বাস লাগে ৬,০০০, একটা চাষ লাগে ৪০০ করে। আমরা কেমনি কুলাম 200 টাকা তার লেবার খরচ আছে, বেচলো কয় টাকা, 4 টাকা কয় টাকা করে পড়ছে। কৃষকের কোনো শান্তি নাই। আমরা বাজার অনুসারে এইভাবে টাকা দেই, তার কারণে এই টাকা তো আমরা বাড়িতে বের এনে দিতে পারবো না। 40 টাকা কিনছি, 50 টাকা বেচলে লাভ হবে 140 টাকা। আমি আসলাম 70 টাকা, দাম 70 টাকা, আমার 140 টাকা তো গেল, তাহলে আমি খাইলাম কই? আমরা এখান থেকে সবজি নিয়ে যাই, আমাদের রাস্তায় খুব পুলিশে ডিস্টার্ব করে। যাতায়াতের মতো রাস্তা না, তারপর আসা লাগে আমাদের সপ্তাহ অন্তর 15 দিন অন্তর গাড়ির কাজ করা লাগে। অবশ্য কৃষি বিভাগের কর্মকর্তা বাজার মনিটরিং এ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। আমরা হটেক্স ফাউন্ডেশনের মাধ্যমে তারা তো সরাসরি মার্কেটে বিক্রি করে লাভবান হতে পারে, সে বিষয়ে আমরা সহযোগিতা করতে পারব। সাভারের তুরাগ ও বংশী নদীর তীরবর্তী শিমুলিয়া, বিরুলিয়া, পাথালিয়া এলাকা সহ প্রায় 4000 হেক্টর জমিতে সবজি চাষ হয়ে থাকে। সময় সংবাদ, সাভার। 2018 সালের মধ্যে ইউনিয়ন পর্যায়ে সব নাগরিকের হাতে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়া হবে। আর 2021 সালের মধ্যে স্মার্ট কার্ডের মাধ্যমে ঘরে বসেই সব ধরনের নাগরিক সেবা পাওয়া যাবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। গতকাল কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ আয়োজিত ডিজিটাল ট্রান্সফরমেশন ইন বাংলাদেশ শীর্ষক ইন্টারঅ্যাক্টিভ সেশনে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশনের মাধ্যমে তথ্য প্রযুক্তি খাতে সরকারের নানা উদ্ভাবনী কার্যক্রম তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, আইসিটি খাতে তরুণদের কাজের সুযোগ তৈরি করতে সারা দেশে 28টি টেকনোলজি হাইটেক পার্ক গড়ে তোলা হচ্ছে। একই অনুষ্ঠানে ইন্টার্ন ব্যাংক ও কানাডিয়ান ইউনিভার্সিটি ও তথ্য প্রযুক্তি বিভাগের মধ্যে সমঝোতা স্মারক সই হয়। 2021 সালে আমরা 90% গভর্নমেন্ট যে সার্ভিসগুলো আছে সেগুলো আমরা অনলাইন আনতে চাই। হিউম্যান রিসোর্সটাকে আমরা এমনভাবে তৈরি করব যে শুধুমাত্র আইসিটি সেক্টরে এখন 7 লাখ ছেলে মেয়ে কাজ করছে। 2021 সাল নাগাদ আমাদের এই আইসিটি সেক্টরে 20 লক্ষ তরুণ তরুণীর কর্মসংস্থান হবে। 18 সাল নাগাদ দেশের প্রত্যেকটি ইউনিয়ন ডিজিটাল সেন্টারে আমরা ব্রডব্যান্ড, হাই স্পিড ফাইবার অপটিক কেবল আমরা পৌঁছে দেব। বৃহস্পতিবার থেকে রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে 18তম ল্যাপটপ মেলা। গতকাল রাজধানী একটি হোটেলে সংবাদ সম্মেলনে এই কথা জানান মেলা কমিটির আহ্বায়ক নাহিদ এজ সিদ্দিক। প্রযুক্তির মুক্তি এই স্লোগানে এবারে মেলায় অংশ নেবে বিশ্ববিখ্যাত সব ব্র্যান্ডের ল্যাপটপ প্রতিষ্ঠান। এবারে মেলায় বিভিন্ন পণ্যের উপর বিশেষ ছাড় সহ বেশ কয়েকটি নতুন মডেলের ল্যাপটপ উদ্বোধন করা হবে বলে জানায় বিভিন্ন ব্র্যান্ডের বাংলাদেশ প্রতিনিধিরা। এবারে মেলায় মোট 51টি স্টলে তাদের পণ্য প্রদর্শন করা হবে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত ও ভারতীয় হাই কমিশনের সহযোগিতায় রাগ সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন সিংলা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি। শুরু হয়েছে দেশের বৃক্ষ ও বন জরিপ কার্যক্রম। সম্প্রতি সুন্দরবনের হারবাড়িয়া এলাকায় আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। এই কার্যক্রমে বনজ সম্পদের সুরক্ষা ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে বনের আচ্ছাদন বৃদ্ধি এবং বন মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে দেশের সব এলাকায় বৃক্ষ জরিপ পরিচালনা করা হবে। তরিকুল ইসলামের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন নিয়ামুল হোসেন কোচি।
2005 থেকে 2007 সাল পর্যন্ত প্রথমবারের মতো দেশব্যাপী বৃক্ষ ও বনজ সম্পদের সমীক্ষা করা হয়েছিল। প্রায় 10 বছর পর দ্বিতীয়বারের মতো একই কার্যক্রম শুরু করেছে বন মন্ত্রণালয়। সারা দেশকে বিভিন্ন স্তরে ভাগ করা হয়েছে। প্রতিটি স্তর থেকে নমুনা সংগ্রহের পর মাঠ পর্যায়ে জরিপের পর জানা যাবে দেশে কি পরিমাণ বনজ বা কাঠজাতীয় সম্পদ রয়েছে। এছাড়া কাঠ ও জ্বালানি কাঠের পরিমাণ, বনাঞ্চলে মজুদ কার্বন এবং বন হতে প্রাপ্ত সুবিধাদি বিষয়ে তথ্য সংগ্রহ করা হবে। এ জরিপ জলবায়ু পরিবর্তন ঝুঁকি মোকাবেলায় কার্যকরী উদ্যোগ গ্রহণে সহায়ক হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। আমরা যে বলি টেকসই উন্নয়ন বা টেকসই ব্যবহার, এটা করার জন্য সবার আগে হচ্ছে ইনভেন্টরিটা প্রয়োজন। প্রত্যেকটা জায়গার থেকেই নমুনা সংগ্রহ করে বাংলাদেশের সমস্ত ভূমি অঞ্চলকে পরে ভাগ করা হবে। এই কার্যক্রমের প্রধান কারিগরি উপদেষ্টা জানান, কার্যক্রমের প্রথম পর্যায়ে সুন্দরবন, পাহাড়ি এলাকা ও উপকূলীয় এলাকাকে বেছে নেওয়া হয়েছে। জরিপে বন বিভাগ ছাড়াও বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সহায়তা নেওয়া হচ্ছে। প্রথম ধাপে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের সহায়তা নেওয়া হচ্ছে। পরিবেশ ও বনমন্ত্রী জানান, গণনায় যদি সুন্দরবনে গাছের সংখ্যা কম পাওয়া যায় তাহলে নতুন করে বনায়ন করা হবে। সুন্দরবন তো একটা বিশেষ ধরনের গাছ, এটা সব জায়গায় হয় না, লবণাক্ত পানির প্রয়োজন। তখন এই জায়গায় নতুনভাবে বনায়ন করার চেষ্টা করা হবে। 10 কোটি টাকা ব্যয়ে এই জরিপ কার্যক্রম চলবে 2018 সাল পর্যন্ত। এই কার্যক্রমে বন বিভাগকে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা USAID এবং সিলভা কার্বন সহায়তা করছে। তরিকুল ইসলাম, সময় সংবাদ, মংলা। আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্সের নতুন ব্র্যান্ড ভিগো। গতকাল রাজধানীর রাওয়া কনভেনশন হলে নতুন এই ব্র্যান্ডের উদ্বোধন করেন RFL এর ব্যবস্থাপনা পরিচালক RN পাল। এ সময় ডিউরেবল প্লাস্টিক্স লিমিটেডের নির্বাহী পরিচালক প্রদীপ কুমার পোদ্দার সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। প্রাথমিকভাবে টিভি, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার ও ওয়াশিং মেশিন সহ 13 ক্যাটাগরির ইলেকট্রনিক্স পণ্য বাজারজাত করবে ভিগো। ক্রেতাদের কাছে মানসম্পন্ন ফুটওয়্যার সামগ্রী পৌঁছে দিতে আরও 3টি আউটলেট চালু করেছে অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড। গতকাল রাজধানী পুরনো পল্টনে, ফার্মগেট ও পল্লবীতে আউটলেটগুলোর উদ্বোধন করেন অ্যাপেক্সের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ গিয়াস হোসেন ও প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার রাজন পিল্লাই। এ সময় প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অ্যাপেক্সের 9টি ইনহাউস ব্র্যান্ডের ও একটি আন্তর্জাতিক ব্র্যান্ডের সব ধরনের ফুটওয়্যার সামগ্রী পাওয়া যাবে নতুন আউটলেটগুলোতে। এসিআই পিওর রাইস বর্ষপূর্তি ও উইন্টার ফেস্টিভ্যাল উদযাপন করেছে এসিআই লিমিটেড। গতকাল রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে এই উৎসবের আয়োজন করা হয়। উৎসবে এসিআই এর নির্বাহী পরিচালক সৈয়দ আলমগীর, বিজনেস ডিরেক্টর অনুপ কুমার সাহা, বিজনেস অপারেশন ম্যানেজার মইনুর রহমান তুহিন সহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এতে সারা দেশ থেকে প্রায় 400 চাল ব্যবসায়ী ও পরিবেশক অংশগ্রহণ করেন। শীতের আগমনীতে এই উৎসব শীতের পিঠা দিয়ে অতিথিদের অভ্যর্থনা জানানো হয়। দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। যুক্তরাষ্ট্রের এক চীনা নীতি বহাল রাখার বিষয়ে প্রশ্ন তুলেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, বাণিজ্য সহ অন্যান্য খাতে যুক্তরাষ্ট্র চীনের কাছ থেকে যেহেতু নতুন কোনো ছাড় পাচ্ছে না, তাই এই নীতি বহাল রাখারও কোনো কারণ নেই। ট্রাম্প আরও বলেন, দক্ষিণ চীন সাগরে সামরিক শক্তি জোরদার, উত্তর কোরিয়া ইস্যু বা মুদ্রার দাম কমানোর ক্ষেত্রে চীন কখনোই যুক্তরাষ্ট্রের কথা ভাবেনি। 1979 সাল থেকে তাইওয়ান ইস্যুতে চীনের অবস্থানের প্রতি সমর্থন জানিয়ে আসছিল যুক্তরাষ্ট্র। তাইওয়ানকে নিজেদের বিচ্ছিন্ন প্রদেশ হিসেবে মনে করে চীন। সম্প্রতি তাইওয়ানের নবনির্বাচিত প্রেসিডেন্ট তাই ইয়াং ওয়ানের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ বেজিং ওয়াশিংটন সম্পর্কে ফাটল সৃষ্টি করে। হোয়াইট হাউস ট্রাম্পের এমন আচরণের সমালোচনা করলেও ট্রাম্প বলেন, চীন নিজ দেশের স্বার্থে মুদ্রার মান কমানোয় যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের ক্ষতির মুখে পড়তে হয়েছে। যেহেতু চীন যুক্তরাষ্ট্রের কথা ভাবেনি, তাই তিনি কার সঙ্গে কথা বলবেন সেটা নিয়ে বেইজিং এর নাক গলানো উচিত হবে না। যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং এর কাছ থেকে $1,600 কোটি মূল্যের 80টি বিমান কিনবে ইরান এয়ার। 10 বছর মেয়াদী এই চুক্তির মধ্যে রয়েছে 737 ম্যাক্স মডেলের 8টি,
7770 মডেলের 15টি এবং 7779 মডেলের 15টি জেট বিমান। ইরানে 1979 সালে মুসলিম বিপ্লবের পর এটাই যুক্তরাষ্ট্রের সাথে সবচেয়ে বড় চুক্তি। প্রথম বিমান 2018 সালের মধ্যে সরবরাহ করবে বোয়িং। এই চুক্তির মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র অন্তত 1 লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর সেপ্টেম্বরে ইরানে বিমান সরবরাহের অনুমতি পায় বোয়িং। জ্বালানির উত্তোলন দৈনিক 5,58,000 ব্যারেল কমানোর সিদ্ধান্ত নিয়েছে ওপেক বহির্ভূত জ্বালানি উত্তোলক ও রপ্তানিকারক দেশগুলো। ভিয়েনায় ওপেকভুক্ত দেশগুলোর সাথে বৈঠক শেষে এই সিদ্ধান্তে আসে ওপেক বহির্ভূত দেশগুলো। বৈঠকে 12টি ওপেক বহির্ভূত দেশের জ্বালানি মন্ত্রীরা উপস্থিত ছিলেন। 6 ঘন্টার বৈঠক শেষে কাতারের জ্বালানি মন্ত্রী দৈনিক 5,58,000 ব্যারেল উত্তোলন কমানোর প্রস্তাব দেন। এছাড়া ওপেক সদস্যভুক্ত দেশগুলো 1 ডিসেম্বর থেকেই উত্তোলন 12 লাখ ব্যারেল কমানোর সিদ্ধান্ত নেয়। এর মধ্য দিয়ে পুরো বিশ্বে দৈনিক 17 থেকে 18 লাখ ব্যারেল জ্বালানি তেল উত্তোলন কমবে বলে জানিয়েছে রুশ জ্বালানি মন্ত্রী। এ বিষয়ে সৌদি জ্বালানি মন্ত্রী বলেন, আগামী বছর জ্বালানি বাজার স্থিতিশীল থাকবে। Чтобы мониторить ситуацию, requested by a customer based on a pre-announced. দর্শক, এবার জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতি। চলে যাচ্ছে ডিএসসি অফিসিয়াল ওয়েবসাইটে। সকাল থেকে এখন পর্যন্ত আমরা লেনদেন পরিস্থিতি যেমনটা দেখতে পাচ্ছি, তাতে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান 3টি সূচকই কিন্তু নিম্নমুখী প্রবণতার মধ্যে দিয়ে আমরা লেনদেন হতে দেখেছি। সকাল থেকে এখন পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসসি এক্স অর্থাৎ প্রধান সূচকটি যদি অবস্থান জানিয়ে দিই, তাহলে এই সূচকটি এখন পর্যন্ত 14 পয়েন্টের মতো হারিয়েছে এবং অবস্থান করছে 4,846 পয়েন্টে। একই ধারাবাহিকতা রয়েছে ডিএসসি বাছাই সূচক ডিএসসি 30 ইন্ডেক্স। এখানে 3.91 পয়েন্টের মতো কমেছে এবং অবস্থান করছে 1,780 পয়েন্টে। নিম্নমুখী প্রবণতা রয়েছে 2.95 পয়েন্টের মতো। সেখানে ডিএসসি সরিয়ে ভিত্তিক যে সূচক সেটি অবস্থান করছে 1,151 পয়েন্টে। টাকার অঙ্কে এখন পর্যন্ত লেনদেন হচ্ছে 171 কোটি টাকার, যার মধ্যে দর বেড়েছে 77টি প্রতিষ্ঠান, দর কমেছে 171টি এবং দর অপরিবর্তিত রয়েছে 43টি প্রতিষ্ঠানের। টপ 20 শেয়ার তালিকার যদি আমি জানিয়ে দিই, তাহলে এখন পর্যন্ত দেখতে পাচ্ছি টপ 20 শেয়ার তালিকার প্রথমে যে প্রতিষ্ঠানটি অবস্থান করছে সেটি হলো এমজিএল বিডি, যার সর্বশেষ লেনদেন 123 টাকা 60 পয়সা, সর্বোচ্চ দর 124 টাকা 30 পয়সা হলেও 122 টাকা 30 পয়সার সর্বনিম্ন দরে এখন পর্যন্ত লেনদেন হয়েছে এই প্রতিষ্ঠানটি। যদিও গতকাল 122 টাকা লেনদেন হয়েছিল এই প্রতিষ্ঠানটির। ন্যাশনাল টিউবস রয়েছে তালিকার 2 নম্বরে, সর্বশেষ 135 টাকা 70 পয়সা লেনদেন নিয়ে, যার সর্বোচ্চ লেনদেন 137 টাকা এবং সর্বনিম্ন 132 টাকা 50 পয়সা এখন পর্যন্ত লেনদেন হয়েছে এই প্রতিষ্ঠানটি। এনটিসি রয়েছে তালিকার 3 নম্বরে, যার সর্বশেষ লেনদেন 629 টাকা এবং সর্বোচ্চ দর 629 টাকায় অবস্থান করছে, যদিও সর্বনিম্ন 610 টাকায় নেমেছে এই প্রতিষ্ঠানটির। আমরা দেখতে পাচ্ছি পরবর্তী অবস্থান এফসি এগ্রো, যার সর্বশেষ লেনদেন 50 টাকা 90 পয়সা এবং সর্বোচ্চ দর 52 টাকা 40 পয়সা হলেও 50 টাকা 50 পয়সা পর্যন্ত সর্বনিম্ন দরে নেমেছে এই প্রতিষ্ঠানটির। আরএসআরএম স্টিল রয়েছে তালিকার 5 নম্বরে 57 টাকা 70 পয়সা দর নিয়ে, যার সর্বোচ্চ দর 57 টাকা 80 পয়সা হলেও সর্বনিম্ন দর 56 টাকা। তো মোটামুটি ঢাকা স্টক এক্সচেঞ্জের টপ 20 শেয়ার তালিকার প্রথম 5টি অবস্থান জানিয়ে দিচ্ছিলাম। এই সময় বাণিজ্যের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। স্বাধীনতার 45 বছরও সব স্তরে পৌঁছে দেওয়া যায়নি সামাজিক সুরক্ষা কার্যক্রম। অনিয়ম দূর করে নাগরিকদের সামাজিক নিরাপত্তার আওতায় আনার তাগিদ বিশ্লেষকদের। জরুরি বরাদ্দের পুরো সুবিধা পাচ্ছেন না নাগরিকরা, অভিযোগ রাজধানীবাসী ও জনপ্রতিনিধিদের। অর্থ বরাদ্দ বাড়ানো হয়েছে, দাবি সিটি কর্পোরেশনের। সরকারের কঠোর নজরদারিতে খাদ্যবান্ধব কর্মসূচির কাঠ ফিরে পেল গাইবান্ধার প্রকৃত দুস্থরা। সব মহলে স্বস্তি, আগামীতে আরও সতর্ক হবে খাদ্য বিভাগ। এবং রাজধানীর বাজারে সাভারে উৎপাদিত শীতকালীন সবজির চাহিদা থাকলেও কৃষকরা বঞ্চিত হচ্ছে ন্যায্য মূল্য থেকে। বাজার মনিটরিং এর আশ্বাস কৃষি বিভাগের। এই ছিল সময় বাণিজ্য। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি আর সঙ্গে থাকুন সময়।